দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেনাদের দায়িত্ব পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর। বিজয়ের মর্যাদা সমুন্নত রাখার আহ্বান। সিলেট বিভাগে ধর্মঘটের তৃতীয় দিনেও বন্ধ সড়ক পথ। নিত্যপণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান ঢুকতেও বাধা। রোববার থেকে দেশজুড়ে আবারও শৈত্যপ্রবাহের পূর্বাভাস। বাড়বে শীত, জানুয়ারিতেও শৈত্যপ্রবাহের শঙ্কা। শরিয়া ভিত্তিক বিনিয়োগের নামে গ্রাহকের ৯ কোটি টাকা লোপাট। কুড়িগ্রামে অভিযুক্ত আল হামিম লিমিটেড। করোনা স্বাস্থ্যবিধি মেনেই সারা দেশে বড়দিন উদযাপনের প্রস্তুতি। অনেক জায়গাতে নেই তেমন আয়োজন। স্বাগত সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেবার মনোভাব নিয়ে সেনা সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় বিজয়ের মর্যাদা সমুন্নত রাখতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে হয়ে গেল ৭৯তম দীর্ঘমেয়াদী কোর্সের সমাপনী ও রাষ্ট্রপতি কুচকাওয়াজ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে শ্রেষ্ঠ ক্যাডেটদের পুরস্কার তুলে দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও মানুষের কল্যাণে কাজ করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বিজয়ী জাতি হিসেবে সবসময় মাথা উঁচু করে চলতে হবে। এ সময় করোনা মহামারী ও বিভিন্ন দুর্যোগে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তিনি। যে দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কর্তব্য পালন করতে হবে। কারণ তোমরা যে শপথ গ্রহণ করেছো, এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তোমাদের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বিরাট দায়িত্ব কাঁধে পড়লো। সে কথাটা সবসময় মনে রাখতে হবে। সবথেকে জীবনে বড় কথা সততা, নিষ্ঠা, একাগ্রতা এবং দেশ মাতৃকাকে ভালোবাসা। জাতিপিতার এই নির্দেশনাটা, এই উপদেশটা আমি মনে করি চলার পথে সবসময় মনে রাখবা। প্রধানমন্ত্রী বলেন, করোনায় শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব স্থবির। এ অবস্থায়ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন পরিকল্পনা ঠিক রাখতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এবং এখন আমরা ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছি। এরই সাথে দীর্ঘমেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা, অর্থাৎ এই পরিকল্পনা কীভাবে তার একটা কাঠামো তৈরি। আমরা প্রথমে ২০১০ থেকে ২০২০ আমাদের প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন করেছি। এখন আমরা ২০২১ থেকে ৪১ পর্যন্ত আমাদের প্রেক্ষিত পরিকল্পনা। এই ৪১ সালে হবে বাংলাদেশ বিশ্বে উন্নত সমৃদ্ধ দেশ। আর সেই সময় সেই দেশ পরিচালনায় তখন আরও উঁচু মানের অফিসার হিসেবে তোমরাই কিন্তু দায়িত্ব পালন করবে। বিএমএর এই দীর্ঘমেয়াদী করছে এবার ৩ জন ফিলিস্তিনি ও ১ জন শ্রীলঙ্কান সহ মোট ১২০ জন সেনা কর্মকর্তা কমিশন পেয়েছেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাথরকুয়ারি চালুর দাবিতে সিলেট বিভাগে চলছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট। ফলে সারা দেশের সঙ্গে সিলেটের ৪ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। টানা ৭২ ঘন্টার ধর্মঘটের তৃতীয় দিনেও সিলেটে বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। শহরের বিভিন্ন সড়কে আটকে আছে আন্তজেলা বাস, মিনিবাস, ট্রাক, পিকআপ সহ যানবাহন। এতে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। চলমান পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। পরিবেশ বিপর্যয় রোধে উচ্চ আদালতের নির্দেশে ৪ বছর ধরে বন্ধ আছে সিলেটের সব পাথরকুয়ারি। পরিবহন ধর্মঘটের আরও খবর জানাতে এখন সিলেট ও সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সিলেট থেকে জানাবেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, সিলেটের এখনকার পরিস্থিতি জানাবেন। আর ধর্মঘটের মেয়াদ তো আজকেই শেষ হয়ে যাচ্ছে, পরবর্তী পদক্ষেপ কি হবে, আন্দোলনকারীরা কি বলছেন?
দেখুন, যে 72 ঘন্টার পরিবহন ধর্মঘট ছিল সেটা আজকে শেষ হওয়ার কথা ছিল। আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে আসলে দূরপাল্লার যে যানবাহনগুলো আছে সেগুলো ছেড়ে দেওয়ার প্রস্তুতি চলছে। আমাদেরকে দুপুরের দিকে পরিবহন শ্রমিক নেতারা জানিয়েছিলেন যে আজকে শেষ রাত 12টার পরে হয়তো দূরপাল্লার বাস চলাচল শুরু হবে। এখন আমি টার্মিনালে এসে যে অবস্থা দেখতে পাচ্ছি, যে বাসগুলোর যে প্রস্তুতি, সন্ধ্যার পর থেকেই কিন্তু সিলেট থেকে আসলে দূরপাল্লার সব যানবাহন ছেড়ে যাবে, এমনটা আমরা লক্ষ্য করছি। এখানকার যে পরিবেশ সেটা দেখছি, প্রত্যেকটি বাসেই কিন্তু টিকিট বিক্রি করা হচ্ছে এবং সন্ধ্যার দিকে এই বাসগুলো সিলেট থেকে দেশের বিভিন্ন জায়গায় ছেড়ে যাবে, এমনটা আশা করছেন এখানকার বাস মালিক এবং শ্রমিকরা। আর আজকে সারাদিন ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে স্বল্পপাল্লার যে জায়গাগুলো আছে, বিশেষ করে আন্ত উপজেলা, সিলেট থেকে যে বিভিন্ন উপজেলার যে ছোটো ছোটো মিনি বাসগুলো চলাচল করে, সেগুলো কিন্তু সকাল থেকে কিছু চলছিল। এখন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিকভাবেই চলছে। বিভিন্ন জায়গায় আমরা ছোটো ছোটো দূরপাল্লার বাসগুলো চলতে দেখছি। আর আপনি জানেন যে পরিবহন ধর্মঘটের কারণে যে গত 3 দিন ধরে কিন্তু সিলেটে বিভাগের লোকজন বেশ দুর্ভোগে ছিলেন। আর পাথরকুয়ারি চালুর দাবিতে কিন্তু যে ট্রাক শ্রমিক মালিকদের যে ধর্মঘট, সেই ধর্মঘটে কিন্তু বাস মালিক শ্রমিকরাও কিন্তু একাত্মতা পোষণ করায় কিন্তু এই দুর্ভোগে পড়তে হয়েছে সিলেটবাসীকে। আর পণ্য পরিবহনে যেটা কথা বলছিলাম, যে কালকে কিন্তু একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছিল পণ্য পরিবহনে। তো আজকে বিকেলের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পণ্যবাহী ট্রাকগুলো কিন্তু সিলেটে প্রবেশ করছে। সেক্ষেত্রে বলা চলে যে পরিবহন ধর্মঘট অনেকটা শিথিল হয়ে গেছে এবং সন্ধ্যার পর থেকে অনেকটা স্বাভাবিক হয়ে যাবে। মঞ্জুর, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এখন সুনামগঞ্জের খবর জানবো, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জে এই ধর্মঘটের প্রভাব কতটা পড়েছে জানাবেন, আর সাধারণ মানুষ কি বলছেন এই বিষয়ে? দেখুন, সুনামগঞ্জে এই ধর্মঘটের আজকে 3 দিন হয়ে গেছে। তো সুনামগঞ্জের ধর্মঘটের প্রভাব কিন্তু আজকে মোটামুটি ভাবে জনগণের, যে আমি যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা আসলে খুব প্রকাশ করছেন তারা। কারণ পাথর তুলে দেওয়ার সাথে আসলে যাত্রী পরিবহনের সাথে কোনো সম্পর্ক নাই, এরকমটাই বলছেন যে যাত্রীরা। তো আসলে আজকে বেলা 3টা পর্যন্ত আমরা দেখেছি কিন্তু সুনামগঞ্জ থেকে অভ্যন্তরীণ যে যান চলাচল, কোনো বাস ছেড়ে যায়নি। তো এখন আমরা দেখেছি, তো দূরপাল্লার যে বাস, অর্থাৎ সুনামগঞ্জ থেকে ঢাকা। ধন্যবাদ আপনাকে। সিলেট এবং সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ এবং দুর্নীতির অভিযোগ তুলে 42 জন বিশিষ্ট নাগরিক রাষ্ট্রপতির কাছে যে বিবৃতি দিয়েছিলেন, সে বিষয়ে সিসি কেএম নুরুল হুদা সংবাদ সম্মেলন করছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। বাংলাদেশের সংবিধানের 88 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রশাসনিক ব্যয় সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত এবং নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009 এর 7 উপধারা 1 ও 16 ধারা অনুযায়ী এই খাতে অর্থ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বরাদ্দ ব্যয়ের জন্য নির্বাচন কমিশনই চূড়ান্ত কর্তৃপক্ষ। নির্বাচন কমিশন আইন 2009 এর ধারা 7 উপধারা 2 অনুযায়ী সকল ব্যয় অডিটযোগ্য। অডিট আপত্তি নিষ্পত্তি না হলে ব্যয়কৃত অর্থ কোষাগারে ফেরত যাবে। সমস্ত প্রক্রিয়া দালিলিক প্রমাণ ভিত্তিক, এক্ষেত্রে আর্থিক অনিয়মের কোনো সুযোগ নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং 5ম উপজেলা পরিষদ নির্বাচনের প্রশিক্ষণের ক্ষেত্রে 15 জন বিশেষ বক্তার জন্য কর্মপরিকল্পনায় 2 কোটি টাকার বরাদ্দই ছিল না। সেখানে নির্বাচন কমিশনারদের বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা দেওয়ার নামে 2 কোটি টাকার মতো আর্থিক অসদাচরণ ও অনিয়ম মর্মে অভিযোগটি অসত্য তথ্যের ভিত্তিতে করা হয়েছে, যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশের সংবিধানের 147-এর উপ অনুচ্ছেদ 3 অনুচ্ছেদের বিষয়বস্তু প্রশিক্ষণ প্রদানের সম্মানের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়। ফলে সংবিধানের উপ অনুচ্ছেদ 3 অনুচ্ছেদ 147-এর অনুচ্ছেদ লঙ্ঘনের প্রশ্নই উঠতে পারে না এবং সংবিধানের এ ধরনের অপব্যাখ্যা কোনো ক্রমেই কাম্য নয়। 2. কর্মচারী নিয়োগ প্রক্রিয়া দুর্নীতি। কমিশনের বক্তব্য, নির্বাচন কমিশন সচিবালয় 339টি শূন্য পদে টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন আহ্বান করে 5টি জাতীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। টেলিটকের মাধ্যমে 2,93,728টি আবেদন পাওয়া যায় এবং পিপিআর 2008 অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্ট্র্যাটেজি অনুষদকে
নৈবর্তিক ও লিখিত পরীক্ষা গ্রহণের কার্যাদেশ দেওয়া হয়। অতঃপর জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গঠিত 5 সদস্য বিশিষ্ট কমিটিতে, যেখানে জনপ্রশাসন, অর্থ বিভাগ ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 3 জন বহিঃসদস্যের সমন্বয়ে গঠিত কমিটি কর্তৃক 41 দিন ব্যাপী মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে যথা নিয়মে ফলাফল প্রকাশ করা হয়। কোনো মহল থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ওয়েবসাইট সহ 5টি জাতীয় দৈনিক পত্রিকায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্ট্র্যাটেজি অনুষদকে নৈবর্তিক এবং লিখিত পরীক্ষার জন্য ক্রস চেকের মাধ্যমে 2,98,40,222 টাকা 80 পয়সা পরিশোধ করা হয়েছে। আয়কর ও ভ্যাট বাবদ 1,10,37,053 টাকা 60 পয়সা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। প্রার্থীদের নিকট হতে ফি বাবদ আদায়কৃত 2,49,90,450 টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। কোনো প্রমাণ ছাড়াই 4,08,00,000 টাকা দুর্নীতি করা হয়েছে মর্মে যে অভিযোগ করা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। নিয়োগ প্রক্রিয়াটি ছিল নিরপেক্ষ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। 3. নিয়ম বহির্ভূতভাবে বিলাসবহুল গাড়ি ব্যবহার। কমিশনের বক্তব্য: একজন কমিশনের প্রাধিকারে একটি জিপ ও একটি কার রয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় হতে এ কমিশন শপথ নেওয়ার দিন অর্থাৎ 15/2/2017 হতে 22 জুলাই 2020 পর্যন্ত প্রায় 3 বছর 6 মাস প্রাধিকারভুক্ত জিপ গাড়িটি দিতে পারেনি। আইডিয়া প্রকল্প হতে 8/7/2015 তারিখে অফিসের কাজে ব্যবহারের জন্য নির্বাচন কমিশনের 4 জন ড্রাইভারের দায়িত্বে 4টি জিপ গাড়ি প্রদান করা হয়। সচিবালয় হতে কমিশনারদের প্রাধিকারভুক্ত জিপ গাড়িটি পাওয়া না যাওয়ায় কমিশনারবৃন্দ সচিবালয়ের কাজের পাশাপাশি জিপ গাড়িটি অফিসে আসা যাওয়া ও ভ্রমণের কাজে ব্যবহার করেছে মাত্র। নতুন গাড়ি ক্রয়ের পর থেকে কমিশনারবৃন্দ তাদের প্রাধিকারভুক্ত 2টি গাড়ি ব্যবহার করছেন। প্রকল্প হতে গাড়িটি অফিসের কাজে ব্যবহারের জন্য কমিশন সচিবালয়কে দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনারকে নয়। তাই নির্বাচন কমিশনার কর্তৃক গাড়ি ফেরত দেওয়ার প্রশ্ন ওঠে না। অফিসের কাজে প্রকল্প থেকে প্রদত্ত গাড়িগুলো সচিবালয়ের কর্মকর্তাগণই আগের মতো এখনও ব্যবহার করছেন। নির্বাচন কমিশনারবৃন্দ তাদের প্রাধিকারভুক্ত একটি জিপ পাজেরো স্পোর্টস ও একটি কার টয়োটা করোলা এবং এর জন্য নির্ধারিত পরিমাণ জ্বালানি ব্যবহার করেন। নতুন গাড়ি বিলাসবহুল তো নয়ই, তা অতি সাধারণ মানের। নির্বাচন কমিশন গাড়ি বিলাস করেনি, বরং 3 বছর 6 মাস প্রাধিকারভুক্ত গাড়ি পায়নি। তারা প্রকল্প থেকে সচিবালয় কাজের জন্য দেয়া গাড়ি শেয়ার করে ব্যবহার করেছেন মাত্র। কাজেই নিয়ম বহির্ভূতভাবে 3টি বিলাসবহুল গাড়ি ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। 4. ইভিএম ক্রয় ও ব্যবহারে অসদাচরণ ও অনিয়ম। কমিশনের জবাব: নির্বাচন প্রক্রিয়াকে গতিশীল ও ত্রুটিমুক্ত করার লক্ষ্যে ইভিএম ব্যবহার করা হচ্ছে। তাতে ভোটদান সহজ হয়েছে এবং দ্রুত ফলাফল প্রচার সম্ভব হচ্ছে। ভোটদান পদ্ধতিকে সহজ, স্বচ্ছ, নির্ভরযোগ্য করার জন্য বর্তমানে ভারতসহ বিভিন্ন দেশে সফলতার সাথে ইভিএম ব্যবহার হচ্ছে। সংশ্লিষ্ট অংশীজনের মতামত উপেক্ষা। একাদশ সংসদ নির্বাচনের পূর্বে কতিপয় স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচনের পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা হয়। তাতে ভোটারগণের ইতিবাচক সাড়া পাওয়া যায়। অক্টোবর 2018 মাসে দেশের সকল জেলায় সাধারণ ভোটারদের জন্য ইভিএম প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। তাছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অংশীজনের জন্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইভিএম প্রদর্শনীর মত বিনিময় করা হয়। প্রদর্শনীতে সকলের জন্য ইভিএমকে উন্মুক্ত পরীক্ষণ ও ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়। উপস্থিত সাধারণ জনগণের নিকট হতে ইভিএম সম্পর্কে উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া যায়। বাংলাদেশে নিযুক্ত একাধিক রাষ্ট্রদূত এবং কূটনীতিক আমাদের ইভিএম পরীক্ষা করেছেন এবং তারাও ইভিএমের প্রশংসা করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সংবাদ সম্মেলনে কথা বলছিলেন। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। এই সাথে সংবাদে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। যুক্তরাজ্যে পাওয়া নতুন করোনা ভাইরাসের সাথে বাংলাদেশের ভাইরাসের কিছুটা সাদৃশ্য রয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছাতে আরও গবেষণা চলছে বলে জানিয়েছেন বিজ্ঞান গবেষণা পরিষদের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিম খান। সকালে টেলিফোনে এসব তথ্য জানান তিনি। চলতি মাসে যুক্তরাজ্যে করোনার নতুন ধরনের সন্ধান পাওয়া যায়, পরে ইতালিতেও সেই একই রকম করোনা ভাইরাস পাওয়া যায়। এর মধ্যে বিশ্বের অনেক দেশের সঙ্গে বিমান চলাচল নিষিদ্ধ করেছে ব্রিটেন। সেখানকার গবেষকরা জানান, করোনার নতুন এই ধরনটি কোভিড-19 থেকে 70 গুণ দ্রুত সংক্রমিত হয়। 18 ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকাতেও করোনার নতুন এই ধরনের সন্ধান পাওয়া যায়। সেখানকার গবেষকদেরও দাবি, এই প্রজাতির সংক্রমণ ছড়ানোর গতি আগের থেকে অনেক বেশি। এদিকে দেশে সাদৃশ্য ভাইরাসের সন্ধান পাওয়া গেলেও বন্ধ হয়নি যুক্তরাজ্য থেকে দেশে ফেরার ফ্লাইট। সকালেও 220 জন যাত্রী নিয়ে একটি ফ্লাইট সিলেটে অবতরণ করে। ইংল্যান্ড যে মিউটেশনগুলো হচ্ছে তার কিছুটা মিল আছে, কিছুটা সাদৃশ্য আছে, এটা তো আমরা পাইছি। আরো কিছু গবেষণা করতে চাই, আমরা এখন ওটা নিয়ে কাজ করতে চাই। করোনার নতুন ধরনের খবর পাওয়ার পর থেকে লন্ডন সহ বিভিন্ন দেশের ফ্লাইটের বিষয়ে সরকার সজাগ রয়েছে। লন্ডন ঢাকা লন্ডন ফ্লাইটের বিষয়টি গুরুত্বের সাথে মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর নিজ বাসভবন থেকে ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। বিএনপি করোনাকালে জনগণের জন্য কি করেছে তা জানতে চেয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার শুরু থেকেই সংক্রমণ রোধ ও জীবন জীবিকার নিরাপত্তা নিশ্চিতে জোর দিয়ে কাজ করে যাচ্ছে। এই কারণে শেখ হাসিনার মানবিক ও সাহসী নেতৃত্ব সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক আইসোলেশনে আছে বলেই সরকারের কোনো উন্নয়ন দেখতে পায় না। দলটির মহাসচিব চিরাচরিত শব্দচয়নে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। একে সমালোচনা না বলে প্রতিহিংসা ও মিথ্যাচার বলা যায়। জনগণের ক্ষতি করার পাশাপাশি দেশের ইমেজ নষ্ট করা ও মিথ্যাচারই এখন বিএনপির একমাত্র কৌশল বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। করোনা আবার নতুন করে আরও প্রাণঘাতী রূপ নিয়ে ছড়িয়ে পড়ছে। লন্ডন সহ বিভিন্ন দেশে ফ্লাইটের বিষয়ে সরকার সজাগ রয়েছে। লন্ডন ঢাকা লন্ডন ফ্লাইটের বিষয় পরিস্থিতি ক্লোজলি মনিটর করা হচ্ছে। শেখ হাসিনার সরকার এ বিষয়েও অতীতের ধারাবাহিকতায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে। যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্তের মধ্যেই লন্ডন থেকে 202 যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের BG202 ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল 9:10 ওসমানীতে অবতরণ করে। বিমানবন্দরটির ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, লন্ডন থেকে সিলেটে আসা এই ফ্লাইটে 202 যাত্রীর মধ্যে 165 জনই সিলেটের। বাকি 37 যাত্রীকে নিয়ে 10:10 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ছাড়ে ফ্লাইটটি। সম্প্রতি নতুন ধরনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশ যুক্তরাজ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে, তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। লন্ডন থেকে সিলেটে আসা 165 জন যাত্রী করোনা নেগেটিভ সনদ নিয়ে এসেছেন বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক। করোনা ভাইরাস সংক্রমণ রোধে রাঙামাটিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সকালে শহরের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক প্রচারণা করে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতে এই উদ্যোগ জানিয়েছে প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট। তারা বলেন, জনবহুল এলাকা বনরূপা রিজার্ভ বাজার, তবলছড়ি বাজার, লঞ্চ বোর্ড ঘাটে অভিযান চালায় তারা। এ সময় মাস্ক ব্যবহার না করায় কয়েকজনকে জরিমানা করা হয়। একই সময় দিনমজুরদের মাস্ক বিতরণ করে ভ্রাম্যমাণ আদালত। আগামী রোববার থেকে সারা দেশে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় শীতের তীব্রতা বেশি থাকবে দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে তেঁতুলিয়া, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ এলাকায়। হিম শীতল ভাবও অব্যাহত থাকবে কয়েকদিন। এ সময় বাড়বে মেঘের পরিমাণও, ঘন কুয়াশায় ঢেকে থাকবে চারপাশ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারিতেও দেশ জুড়ে আরও 3 থেকে 4টি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সে সময় তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে। এদিকে রাজধানী ঢাকা সহ সারা দেশের তাপমাত্রা কমে এলেও শীত অনুভূত হচ্ছে কিছুটা কম। দিনের তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকা এই অবস্থা বলছেন আবহাওয়াবিদরা।
26-27 তারিখ থেকে আবার আপনারা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ পড়বে সারা বাংলাদেশে। জানুয়ারি মাসে 3 থেকে 4টা শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা, তার ভিতরে একটা তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সমগ্র বাংলাদেশে একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পর। সরকার হেফাজতে ইসলামের বিরুদ্ধে মামলা করেনি, মামলা করেছে সংক্ষুব্ধ একটি পক্ষ। বিচার বিভাগ স্বাধীন, যে কেউ অন্যায়ের প্রতিকার চাইতে পারে, মামলা করতে পারে, এখানে সরকারের কিছুই করার নেই। হেফাজতে ইসলামের মামলা প্রত্যাহারের হুঁশিয়ারি প্রসঙ্গে খাগড়াছড়িতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দেশজুড়ে ভাস্কর্যের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ভাস্কর্যের নিরাপত্তা নিয়ে হাইকোর্টে একটি নির্দেশ রয়েছে, সরকার সেই অনুযায়ী কাজ করছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, নারায়ণগঞ্জ ও চাঁদপুরে ই পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর মধ্যে দিয়ে দেশের 64 জেলায় ই পাসপোর্ট সেবার আওতায় এসেছে। যারা মনে করেন তারা সংক্ষুব্ধ হয়েছেন, যারা মনে করেন অন্যায় হয়েছে, তারা মামলা করেছে। তারা মামলা উঠিয়ে নিলে আমাদের তো কিছু করার নাই। আমরা সরকার এই মামলা করেনি, আমরা এই মামলা যারা করেছেন উঠিয়ে নেবেন কিনা না নেবেন এটা তাদের ব্যাপার। শরিয়া ভিত্তিক বিনিয়োগের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কুড়িগ্রাম ও লালমনিরহাটে প্রায় 3000 গ্রাহকের থেকে 8 কোটি 82 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আল হামিম পাবলিক লিমিটেড নামে একটি কোম্পানির বিরুদ্ধে। বিভিন্ন সঞ্চয় প্রকল্পের নামে সাধারণ মানুষের কাছে জমানো টাকা হাতিয়ে মেয়াদ শেষে অফিস গুটিয়ে পালিয়েছে কোম্পানির কর্মকর্তা। ভুয়া এই কোম্পানির নামে প্রতারণার অভিযোগ তদন্ত করে দেখার কথা জানিয়েছে পুলিশ সুপার। কুড়িগ্রামের ফুলবাড়ির অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা দেওয়ান নজরুল ইসলাম অবসরের পেনশন ও গ্র্যাচুইটির 36 লাখ টাকা বিনিয়োগ করেছিলেন আল হামিম প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিতে, কিন্তু প্রতারণার শিকার হয়ে সারা জীবনের সঞ্চয় হয়ে এখন নিঃস্ব তিনি। 5 মাস তারা আমার সঙ্গে লেনদেন ঠিক রাখছে এবং এরপরে এখন আর বর্তমানে তারা দিচ্ছে না। তাদের সঙ্গে এবং তার কেন্দ্রীয় অফিসে বিভিন্নভাবে যোগাযোগ করেও তাদের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় 4টি ক্যাটাগরিতে সদস্য সংগ্রহ করে আল হামিম পাবলিক লিমিটেড। এর মধ্যে এককালীন বিনিয়োগ করেন অবসরপ্রাপ্ত সরকারি ও বেসরকারি বেশ কয়েকজন কর্মচারী। এছাড়া কয়েকশো দিনমজুর ও কৃষক জমানো টাকা তুলে দেন কোম্পানির মাঠকর্মীদের হাতে। টাকা নেয়ার পর মাত্র 15 টাকার স্টাম্পে বিনিয়োগ চুক্তিনামা দেখানো হয় ওইসব মানুষদের। দলিল এক না করে মিশাবে না করে দলিল দেখায় আর টাকা নেয়। মাসিক লভ্য অংশ 4000 দেওয়ার কথা, এখন কিছুদিন দেওয়ার পরে আর তারা টাকা দিতেছে না। শরিয়া ভিত্তিক ব্যবসায় বিনিয়োগের প্রলোভন দেখে মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকদের কর্মী হিসেবে নিয়োগ দেয় কোম্পানির এমডি এনামুল কবির কোহিনুর। তাদের মাধ্যমে মাঠ পর্যায় থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছেন তিনি। 5,92,400 টাকা পর্যন্ত আমার হাতে এই বিভিন্ন সঞ্চয় টাকা জমা হয়ে গেছে, কিন্তু আমরা 1 টাকা কোনো ফেরত পাচ্ছি না বা কোনো অভিযোগ পাচ্ছি না। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে প্রশাসন ও থানায় অভিযোগ করেছেন কোম্পানির মাঠকর্মী ও গ্রাহকরা। অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার। কুড়িগ্রামের বিশেষ করে উলিপুর থানার বিভিন্ন সাধারণ মানুষকে প্রতারিত করার একটি অভিযোগ আমাদের নজরে এসেছে। থানায় ইতিমধ্যে কয়েকজন প্রতারিত ব্যক্তি অভিযোগ প্রদান করেছেন। উলিপুরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, কাগজপত্রে ইসলামী শরিয়া মোতাবেক ব্যবসা পরিচালনা এবং মুনাফা দেওয়ার কথা বলা হলেও বাস্তবে মাঠকর্মীরা দ্বিগুণ লাভের কথা বলে সাধারণ মানুষকে প্রলোভন দেখাতেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে কিনা, পুলিশ কি বলছে? না, এখন পর্যন্ত আল হামিম গ্রুপের যে প্রতারণা সম্পর্কে যে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়, সে সম্পর্কে কোনো তদন্ত বা গ্রেপ্তারের খবর আমরা জানি না। তবে এখানে 2 জেলা মিলে, কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলা মিলে 8 কোটি 82 লক্ষ টাকা তারা যে নিয়ে গেছে তার প্রমাণপত্র এই কর্মীদের কাছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তো আমি এখন কুড়িগ্রাম সদর উপজেলার একটি গ্রামে রয়েছি, তালুক কালোয়া গ্রাম। এই গ্রামে এবং পাশের গ্রামে প্রায় 150 গ্রাম, এই গ্রামে এবং পাশের গ্রামে প্রায় 150 জন এই যে সদস্য আল হামিম গ্রুপের, তারা কিন্তু এই অতি সাধারণ ঘরের মানুষ, কেউ দিনমজুর, কেউ কৃষক, এবং তারা কিন্তু এই আল হামিম গ্রুপে প্রতি মাসে সঞ্চয় করে এখন প্রতারিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে মাত্র 10 টাকা থেকে 15 টাকার স্টাম্পে তাদের বিনিয়োগ চুক্তিপত্র স্বাক্ষর করে তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা এই কর্মীদের কাছ থেকে নিয়ে গেছেন।
তো এখন তারা বলছেন যে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কেন সহজ সরল মানুষ কেন আপনারা কিভাবে এই প্রতারণার শিকার হলেন, তো তারা বললেন যে যারা কর্মী হিসেবে ছিল, মাঠ কর্মী এবং কর্মকর্তা, তারা সবাই ছিলেন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক এবং একটি বিশেষ রাজনৈতিক দল এবং মতের অনুসারী। ফলে তাদের কথায় বিশ্বাস করে তারা কিন্তু প্রলুব্ধ হয়ে এই টাকাগুলো কিন্তু তাদের হাতে তুলে দিয়েছেন এবং এখন তারা বুঝতে পারছেন যে আসলে তারা কিন্তু চূড়ান্তভাবে প্রতারিত হয়েছে। কুড়িগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল খালেক। মৌলভীবাজারে শ্রীমঙ্গলে পটকা মাছ খেয়ে বিষক্রিয়ায় ও শাশুড়ি বউয়ের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 8 বছরের এক শিশু। পুলিশ জানায় উত্তর ভাড়াউড়া গ্রামে জয়নাল আবেদিন বাজার থেকে পটকা মাছ আনেন। গত রাতে মাছ খাওয়ার পর জয়নাল আবেদিনের স্ত্রী শাহিদা বেগম, ছেলের বউ নুরুন্নাহার ও তার ছেলে নাইম অসুস্থ হয়ে পড়েন। রাতেই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান শাহিদা বেগম ও নুরুন্নাহার। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। পটকা মাছের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সমগ্র বাংলাদেশে আবারও একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পর। মৌলভীবাজারে বিভিন্ন সময় জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস করেছে পুলিশ। সকালে পুলিশ সুপার কার্যালয় মাঠে এসব মাদক ধ্বংস করা হয়। বিভিন্ন অভিযানে পুলিশ এসব মাদক উদ্ধার করে। ধ্বংস করা মাদকের মধ্যে ছিল 2500 ইয়াবা, 700 লিটার মদ, 10 কেজি গাঁজা। এ সময় উপস্থিত ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিসবাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মৌলভীবাজারের পরিদর্শক শরীফুল ইসলাম। খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনকাল। দেশের বিভিন্ন জেলায় চলছে বড়দিন উদযাপনের শেষ সময় প্রস্তুতি। এরই মধ্যে গির্জাগুলোতে আলোকসজ্জা সহ সব কাজই প্রায় সম্পন্ন। তবে করোনার কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান হবে সীমিত পরিসরে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। করোনার কারণে এবার নতুন পরিস্থিতিতে এসেছে বড়দিন, তাই আগের মতো থাকছে না জমজমাট উৎসব। সীমিত পরিসরে দিনটি উদযাপনে প্রস্তুত করা হয়েছে গির্জাগুলো। পাশাপাশি রাজধানীর অভিজাত হোটেলগুলোতেও থাকছে ছোটখাটো আয়োজন। নো মাস্ক নো সার্ভিস, আমরাও সেটা ইতিমধ্যে সবাইকে জানিয়ে দিয়েছি, যাতে করে তারা তাদের সেই প্রস্তুতি নিয়ে আমাদের উপাসনাগুলোতে অংশগ্রহণ করে। বরিশাল নগরীর 15টি খ্রিস্টান পল্লীতে উৎসবের আমেজ। নগরীর ক্যাথলিক চার্চ ও নবগ্রাম গোলপুকুর খ্রিস্টপল্লীতে থাকছে নানা আয়োজন। সামাজিক দূরত্ব থাকবে, কিন্তু অন্তরের দিক থেকে আমরা পরস্পরের কাছে থেকেই আমরা বড়দিন উদযাপন করছি। পাবনায় উপাসনালয় সহ বাড়ি বাড়ি আলোকসজ্জা, গোশালা তৈরি ও ক্রিসমাস ট্রি সাজানো নিয়ে বেশ কয়েকদিন ধরেই ব্যস্ত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা। বাড়িতে পিঠা বানানো হবে, আত্মীয় স্বজন আসবে। যীশু খ্রিস্ট আমাদের সবার অন্তরে আসবেন, আমরা সবাই এই জন্য সবাই আনন্দিত। সেজন্য আমরা এখানে গির্জাঘর সাজাচ্ছি। সমাজে শান্তি স্থাপনের বার্তা নিয়ে এবারে বড়দিন উদযাপনের আশাবাদ ব্যাপটিস্ট চার্চের। সমস্ত মানব জাতির পাপের মুক্তির জন্য এই বড়দিন উৎসব পালন, এবং আমরা বিশ্বাস করি যে প্রভু যীশু খ্রিস্টের জন্মের মধ্য দিয়ে এই সারা বিশ্বে শান্তি আনয়ন হয়েছে। খুলনার 195টি গির্জায় ইতোমধ্যে আলোকসজ্জা সহ সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। করোনার কারণে এবছর স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নিয়েছে গির্জা কমিটি। মৌলভীবাজারে 138টি গির্জায় নেওয়া হয়েছে বড়দিন উদযাপনের প্রস্তুতি। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ। নিরাপত্তা সংক্রান্তে আমাদের যে ধরনের আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করে থাকি সেগুলো নেওয়া হয়েছে। সাদা পোশাকে এবং আমাদের পুলিশি পোশাকে 2 ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পাহাড়ি অঞ্চলেও আছে বড়দিন উদযাপনের নানা প্রস্তুতি। খাগড়াছড়ির 61টি গির্জা ও চার্চ সাজানো হয়েছে বর্ণিলভাবে। এছাড়া যশোর, হবিগঞ্জ, লালমনিরহাট ও শেরপুর সহ বিভিন্ন জেলায় চলছে বড়দিন উদযাপনের নানা প্রস্তুতি। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।